প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়ব। ষষ্ঠ অধ্যায়ে আগের ক্লাসটি আমরা রাষ্ট্র কী এবং রাষ্ট্রের উপাদান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব রাষ্ট্রের কার্যাবলী নিয়ে। ঠিক আছে? রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে বা কি কি উপাদান নিয়ে গঠিত হয়েছে সেগুলো তো আমরা গত ক্লাসেই আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে। রাষ্ট্র কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে। দেখো, মানুষের প্রয়োজনে রাষ্ট্র গড়ে উঠেছে। মানুষ তার নিজের প্রয়োজনেই একসময় রাষ্ট্র গড়ে তুলেছে। মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধনই রাষ্ট্রের কাজ। তাহলে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজই হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা, জনগণের ভালো করাই হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিশ্লেষকদের মতে রাষ্ট্র প্রধানত দুই ধরনের ভূমিকা পালন করে থাকে। তাহলে বিশ্লেষকদের মতে রাষ্ট্র কয় ধরনের ভূমিকা পালন করে থাকে? দুই ধরনের ভূমিকা, যথা নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক। একটি হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটি, আরেকটি হচ্ছে কিভাবে আরও বেশি ভালো করা যায়, কল্যাণমূলক কাজ। এ দুই ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন অপরিহার্য বা মুখ্য কার্যাবলী এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। এখন আমরা প্রথমেই রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্য যেই কাজগুলো করা একান্তই প্রয়োজন বা যেই কাজগুলো না করলেই নয়, সেগুলি হচ্ছে মুখ্য বা অপরিহার্য কার্যাবলী। এই মুখ্য বা অপরিহার্য কার্যাবলীর মধ্যে কি কি কাজ আছে বা এই অপরিহার্য কাজ হিসেবে রাষ্ট্র কোন কাজগুলোকে করে থাকে সেগুলো সম্পর্কেই আমরা জানব। দেখো, রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলিকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের যে জনগণ, তাদের স্বাধীনতা, তাদের রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলি হচ্ছে অপরিহার্য কার্যের অন্যতম কাজ। রাষ্ট্রীয় অপরিহার্য কাজগুলো কি কি, এইগুলো নিয়ে আমরা এখন পড়ব, যেই অপরিহার্য কাজগুলো রাষ্ট্রকে অবশ্যই করতে হয়। আর ম্যাকাইভার তার দ্য মডার্ন স্টেট গ্রন্থে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। তাহলে একটি রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা। ধরো একটি রাষ্ট্র আছে, রাষ্ট্রের কোনো আইন নেই, কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, তাহলে কি হবে? মানুষের যখন যার যা মন চাইবে তাই করবে, তখন রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। সিম্পলি ধরো, তোমরা যে স্কুলে আসো পড়ালেখা করার জন্য, স্কুলের যদি নির্দিষ্ট সময় না থাকতো যে একটি ক্লাসের 45 মিনিট বা 40 মিনিট সময়, কোন ক্লাসের পরে কোন ক্লাস হবে, কোন ক্লাস কে নিবে, এই নিয়মকানুনগুলো যদি না থাকতো তাহলে কি স্কুল এত সুন্দরভাবে পরিচালিত হতো? কখনোই হতো না। ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য আইন একান্ত জরুরি। আইন ছাড়া কোনো কিছুই সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। তাহলে একটি নাগরিকের জীবন এবং তার যে সম্পত্তি, এই সম্পত্তি এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার যে নিশ্চয়তা, এ থেকেই একটি রাষ্ট্র গঠিত হয়। জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজে শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। তাহলে কি, রাষ্ট্রের যে সাধারণ জনগণ আছে তাদেরকে আইন মেনে চলতে বাধ্য করা, এবং যারা আইন মেনে চলে না বা অশান্তি সৃষ্টি করে তাদেরকে শাস্তি প্রদান করাও রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আর এ লক্ষ্যেই রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তোলে। একটি রাষ্ট্র তার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি করে? পুলিশ বাহিনী এবং সামরিক বা আধা সামরিক বাহিনী গড়ে তোলে। আর আমরা জানি রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে বাধ্য করে কারা? পুলিশ। পুলিশই হচ্ছে আইন শৃঙ্খলার প্রধান মানুষ, যারা আইনকে সুন্দরভাবে পরিচালিত
করে থাকে। বাংলাদেশের পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এর মধ্যে পুলিশের নাম সর্বপ্রথমে এসেছে। তাহলে আইনশৃঙ্খলা যারা রক্ষা করে বা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে যারা কাজ করে তাদের মধ্যে পুলিশই এই সর্বাগ্যে বা সর্বপ্রথমে তাদের নামটি চলে আসে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। তাহলে দেখো, একটি রাষ্ট্রকে যে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করা রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আধুনিককালে প্রতিটি স্বাধীন রাষ্ট্রই শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। বর্তমান সময়ে প্রত্যেকটি রাষ্ট্রই তার দেশকে রক্ষা করার জন্য, বহিঃশক্তির আক্রমণ থেকে বাঁচানোর জন্য একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলেছে। প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য ও আধুনিকায়ন একটি রাষ্ট্রের আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুবিধা প্রদান করে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাশিয়া বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানে তাদের দেশ রক্ষা বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে। তো দেখো, এই যে প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারাই আছে তাদের সাহায্যে কিন্তু একটি দেশ অনেক বেশি শক্তিশালী হয়। এর চূড়ান্ত প্রমাণই হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাশিয়া। তারা কেন সারা বিশ্বে এত শক্তিশালী বা সারা বিশ্বে তারা কেন এভাবে দাপিয়ে বেড়াচ্ছে? তাদের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী আছে, যে তারা একটা কিছু করলে অন্য দেশ খুব সহজেই আক্রমণ করে তাদেরকে কিছু করতে পারবে না। তাদের শক্তিশালী এত বড় একটি প্রতিরক্ষা বাহিনী রয়েছে। স্থল, নৌ, বিমান বাহিনী সমন্বয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রতিরক্ষা বাহিনী কিভাবে গড়ে ওঠে? স্থল, নৌ এবং বিমান তিন পথেই যেন কোনোভাবেও এক দেশ অন্য দেশকে আক্রমণ করতে না পারে এমনভাবেই একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে। আকাশপথে আক্রমণ করতে পারবে না, তোমার সমুদ্রপথে আক্রমণ করতে পারবে না, বা স্থলপথে আক্রমণ করতে পারবে। আক্রমণ করলেও যেন তারা প্রতিরক্ষা করতে পারে, নিজের আত্মরক্ষা করতে পারে, এমনভাবে প্রতিরক্ষা বাহিনীকে গড়ে তোলা হয়। সেই জন্য একটি দেশের নিরাপত্তার জন্য সর্বপ্রথম খুব শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচালিত করা, রাষ্ট্রীয় ভূখণ্ডে অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠিত করা, অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তি সম্পাদন, আঞ্চলিক কোর্ট গঠন, বহিঃশক্তির অর্থনৈতিক বাজার সৃষ্টি ও সম্প্রসারণ করা, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের নিরাপত্তা ও সেবা প্রদান করা ইত্যাদি একটি রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ। আইন প্রণয়ন, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের মৌলিক কাজ। তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ কি? রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয় আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে আইন প্রণীত হয়। তা আইন কিভাবে প্রণীত হয়? আইন প্রণীতই হয় রাষ্ট্রীয় আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে। রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। এ কাঠামো কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, তাদের কর্মবন্টন, নির্দেশ, কাজ তদারক এবং পরিচালনা করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। তারপরে দেখো, অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনা, অর্থ সংগ্রহ করা, বন্টন ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের একটি মুখ্য কাজ। একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন। আর এই অর্থ কিভাবে কোন খাত থেকে সংগ্রহ করা হবে এবং কোন খাতে কতটুকু ব্যয় করা হবে তার একটি এস্টিমেট তৈরি করাও রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্রের বাজেট প্রণয়ন, মুদ্রা প্রবর্তন, মুদ্রা বিনিয়োগের ব্যবস্থা, গণনা ও পরিমাপের একক নির্ধারণ ও মূল্য নির্ধারণ করে থাকে রাষ্ট্র। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা, মুদ্রাস্ফীতি রোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখাও প্রভৃতি রাষ্ট্রের মুখ্য কার্যাবলীর মধ্যেই পড়ে। এই যে আমাদের বাজেট, নির্দিষ্ট বাজেটটা কেন করা হয়? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা, এজন্যই বাজেট করা হয়। আর এটা করা রাষ্ট্রের একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ কাজ। এখন আমরা রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ সম্পর্কে আলোচনা করব। এতক্ষণ তো আমরা পড়লাম
অপরিহার্য কাজ, যেগুলো না করলে একটি রাষ্ট্র কোনোভাবে পরিচালিত হতে পারে না, যে কাজগুলো করা একান্ত জরুরি, অপরিহার্য, না করলেই নয়, সেই কাজগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ঐচ্ছিক কাজ, মানে যে কাজগুলো রাষ্ট্র ইচ্ছা করে করে থাকে, রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য, রাষ্ট্রের অগ্রগতির জন্য যে কাজগুলো করে থাকে সেইটাই হচ্ছে ঐচ্ছিক কাজ। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে। বর্তমান বিশ্বে প্রত্যেকটি রাষ্ট্র নিজেকে কী বলে? কল্যাণমূলক রাষ্ট্র বলে থাকে। রাজনৈতিক তত্ত্ববিদরা এখন একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। শুধু রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করব আর কর আদায় করব, তাতেই কি একটি রাষ্ট্রের কার্যাবলী সীমাবদ্ধ থাকে? কখনো না। একটি রাষ্ট্রের যদি উন্নয়নের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে তাকে কিছু ঐচ্ছিক কাজ অবশ্যই করতে হবে, তা না হলে একটি রাষ্ট্র কখনোই উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। এই যে জনগণের কল্যাণ এবং উন্নয়নের জন্য রাষ্ট্র যে কাজগুলো করে, এগুলো হচ্ছে কি? ঐচ্ছিক বা গৌণ কাজ। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? রাষ্ট্রের নাগরিককে শিক্ষিত করে তোলা। কারণ একটি শিক্ষিত মানুষই একজন সুনাগরিক হতে পারে। শিক্ষিত মানুষই তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। তার রাষ্ট্রের প্রতি কী দায়িত্ব, সমাজের প্রতি কী দায়িত্ব, পাশের মানুষের প্রতি কী দায়িত্ব, সে সম্পর্কে অনেক বেশি সচেতন হয় একজন শিক্ষিত নাগরিক। এই জন্যই কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। তো রাষ্ট্রের গঠনের জন্য বা রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এবং এ কারণেই কিন্তু আমাদের বাংলাদেশ সরকার শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে এবং শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করে, নারী শিক্ষার উপরও গুরুত্ব সহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। আমরা কি দেখছি? আমাদের বর্তমান সরকার এসএসসি পর্যন্ত মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি সুবিধাজনক করে দিয়েছে। মেয়েরা বিনা বেতনে পড়ালেখা করে। আমাদের দেশের মানুষ কি করে? ছেলেকে অনেক শিক্ষিত করে, মেয়েদেরকে ঘরের কাজ করায়, তার পরবর্তী সময়ে বিয়ে দিয়ে দেয়। ভাবে মেয়েদের তো একসময় বিয়ে হয়ে যাবে, পরের ঘরে চলে যাবে, তাদেরকে তো শিক্ষিত করে লাভ নেই, তাদের পিছনে তো অর্থ ব্যয় করেও লাভ নেই। আর ছেলেকে শিক্ষিত করবে, ছেলে চাকরি বাকরি করবে বা ব্যবসা করবে, ছেলে আমাদেরকে আবার বুড়ো বয়সে পালবে, লালন পালন করবে। এ কারণে বর্তমান মা বাবারা ছেলেদেরকে বেশি শিক্ষিত করে। আর এ কারণেই বাংলাদেশের সরকার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। মেয়েদেরকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দিয়েছে, বিনা বেতনে, এবং বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছে। এবং কিছু কিছু জায়গায় গ্রাম অঞ্চলে বা উপজেলা পর্যায়ে উপবৃত্তিরও ব্যবস্থা করেছে। একে তো তারা বেতন দেয়ই না, বরং নিয়মিত স্কুলে গেলে লেখাপড়া করলে আরও এক উপবৃত্তিও তারা পায়। এভাবে মেয়েদের শিক্ষাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উৎসাহমূলক কাজ সরকার করে থাকে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে বিভিন্ন ধরনের যে কুপ্রথাগুলো আছে, মেয়েদেরকে আগে বিয়ে দিয়ে দেওয়া বা মেয়েদেরকে ডাক্তার না দেখানো, এই সব কিছু ব্যাপারে রাষ্ট্র কাজ করে থাকে। জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদানে প্রভৃতি সেবাও রাষ্ট্রই প্রদান করে থাকে। এছাড়া যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ রোধ ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এক সময় আমাদের দেশে তো যৌতুক ছাড়া কোনো মেয়েকে বিয়ে দেওয়া হতো না। মেয়েদের বিয়ে দেওয়া মানেই মেয়েদের স্বর্ণ গয়না দিয়ে সাজিয়ে দেওয়া, ফার্নিচার দিয়ে দেওয়া, এসবের প্রচলন ছিল। কিন্তু এখন এগুলো আস্তে আস্তে অনেক কমে গেছে। জনগণের নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচল রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। তদুপরি খাদ্যের নিরাপত্তা জোরদার করার জন্য উৎপাদন ব্যবস্থা আধুনিকীকরণ, কৃষিতে ভূতর্কি প্রদান, সার, বীজ,
কীটনাশক সরবরাহ, সেচের ব্যবস্থা করা, খাদ্য গুদামজাতকরণ প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ হিসেবেও স্বীকৃত। যে বর্তমান আমাদের বাংলাদেশ কি, আমাদের বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, আর কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কৃষিতে অনেক সহজে বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে, যেন কৃষি খাতে উন্নয়ন হয়, কৃষকরা ঋণ নিয়ে আরও ভালোভাবে কৃষিকাজ করতে পারে। কারণ আমাদের দেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, কৃষিতে উন্নতি হলে আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা অনেক বেড়ে যায়, তাই রাষ্ট্রের খাদ্য নিরাপত্তার পূর্বের তুলনায় অধিক মনোযোগ দিতে হচ্ছে। বাংলাদেশে এক্ষেত্রে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করেছে। যে অতিরিক্ত মানুষ হলে কি হয়, তখন খাদ্যের ঘাটতি স্বাভাবিকভাবেই হবে। ধরো তোমাদের ফ্যামিলিতে তোমরা দুই ভাই বা দুই বোন, অথবা এক ভাই এক বোন, দুইজন ভাই বোন, তাহলে তোমাদের এই শখ আহ্লাদ বলো বা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি বলো, বাবা মা যেভাবে পূরণ করতে পারবে, তোমাদের ভাই বোনের সংখ্যা যে 4 জন অথবা 5 জন হয়, তখন কি বাবা মা সেভাবে প্রত্যেকটা আবদার বা প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস দিতে পারবে? পারবে না। সেই জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকেও বাংলাদেশ সরকার খুবই মনোযোগী হয়েছে, এবং বাংলাদেশ সরকার এক্ষেত্রে সফলও হয়েছে। যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি তার শিল্প বাণিজ্যের উন্নয়নের সাথে প্রসারের সাথে সংশ্লিষ্ট। আমাদের দেশের বা অন্য যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হয়, তারা যদি অর্থনৈতিক উন্নয়ন চায়, তাহলে তাদের শিল্প বা বাণিজ্যের উন্নয়ন করতে হবে। রাষ্ট্রের নিত্য নতুন শিল্প গড়ে তোলা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠা, শিল্পপতি ও ব্যবসায়ীদের উৎসাহ, ঋণ প্রদান, শিল্পোজন প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্যের প্রসার, উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করাও রাষ্ট্রেরই কাজ। তারপর দেখো, দেশের অবকাঠামোগত উন্নয়ন, যথা রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌ চলাচল, বিমান যোগাযোগ, ডাক ও তার টেলিযোগাযোগ ব্যবস্থা ও যোগাযোগ আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। আমাদের দেশের যে রাস্তাঘাটের এত উন্নয়ন বা যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এই সব কিছুই করার দায়িত্ব কার? রাষ্ট্রের। আর এগুলো হচ্ছে ঐচ্ছিক কাজ। জনগণের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখার জন্য রাষ্ট্রীয় ঐতিহ্য গড়ে তোলা হলো রাষ্ট্রের কাজ। জনগণের মধ্যে যে সম্প্রীতি ঐক্য গড়ে তোলা, এটাও কার কাজ? এটাও রাষ্ট্রেরই একটি কাজ। জাতীয়তাবোধ সৃষ্টিতে দেশীয় শিল্প, গান বাজনা, আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা, লোকশিল্পের সংস্করণ, জাদুঘর প্রতিষ্ঠা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সাংস্কৃতিক বিনিময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। তারপরে দেখো, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা। যদিও ঐচ্ছিক, তারপরেও খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? দেশের জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। রাষ্ট্রের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। কে পালন করবে? রাষ্ট্র পালন করবে। এ লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর রাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে। এছাড়া জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি, সংগঠন, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা, জনগণের বিপরীতমুখী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন, এই সব কিছু করাই হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক রাষ্ট্রে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা প্রদান করাও কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। আমি একটি দেশের নাগরিক, সে দেশে সমাজে বসবাস করি, এই সমাজে নিরাপদভাবে যে বসবাস করব, থাকব, এটা নিশ্চয়তা বিধান করাও রাষ্ট্রের কাজ। রাষ্ট্রে বসবাসরত দরিদ্র, বিধবা, অনাথ, প্রতিবন্ধীদের অর্থনৈতিক এবং অন্যান্য সুবিধা প্রদান করা, বেকারদের জন্য ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, পেনশন প্রভৃতি প্রদান করাও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। রাষ্ট্র বিশাল কর্মী বাহিনীকে পরিচালনা করা ও সুস্থ রাখা রাষ্ট্রের একটি ঐচ্ছিক কাজ। এছাড়াও রাষ্ট্র বিবিধ উন্নয়নমূলক ও জনহিতকর কাজ সম্পাদন করে থাকে। এতক্ষণ যে কাজগুলোর কথা বললাম, এছাড়াও রাষ্ট্র বিভিন্ন রকম উন্নয়নমূলক এবং জনহিতকর কাজ করে থাকে।
কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, বনায়ন কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের সাহায্য, পুনর্বাসন, দুর্ভিক্ষ ও মহামারী প্রতিরোধ, নাগরিক সুবিধা সৃষ্টি, বিদ্যুতায়ন ও জ্বালানি সরবরাহ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নগরায়ন, গ্রামীণ উন্নয়ন, কালোবাজারি রোধ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অধিকার সচেতনতা সৃষ্টি ইত্যাদি বহুবিধ কাজ রাষ্ট্র সম্পাদন করে থাকে। রাষ্ট্র একটি বৃহদাকার সংগঠন। রাষ্ট্র কিন্তু কোনো ছোট সংগঠন নয়, এটি একটি বৃহৎ সংগঠন। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ রাষ্ট্রকে মোকাবেলা করতে হয়। প্রত্যেকটি রাষ্ট্রই একটি নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করে। নিত্য নতুন সুবিধা বা অসুবিধা বলো একটি রাষ্ট্রকে সম্মুখীন হতে হয়। এইগুলো সব কিছু সুন্দরভাবে পর্যালোচনা করা বা পরিচালনা করাও কি রাষ্ট্রের ঐচ্ছিক কাজের মধ্যেই পড়ে থাকে। তবে সার্বিকভাবে জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের কাজ। যত কাজই বলি, ঐচ্ছিক বলি আর একদম অপরিহার্য কার্য বলেই বলি, সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছে জনগণের কল্যাণ সাধন, তাই না? আর জনগণের কল্যাণ সাধন করাই রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। জনগণের চাহিদা অনুযায়ী বিশ্বের কল্যাণকামী রাষ্ট্রের মতো বাংলাদেশের রাষ্ট্রের ঐচ্ছিক কাজের পরিধি দিন দিন ব্যাপক ও বিস্তৃত হচ্ছে। তাহলে কী হলো যে ঐচ্ছিক রাষ্ট্রের অপরিহার্য কার্যের পাশাপাশি ঐচ্ছিক কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐচ্ছিক কার্যাবলীর মাধ্যমে একটি রাষ্ট্র অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যায়। আচ্ছা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।